ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই বলো? আমি তো একদম বিন্দাস রয়েছি আর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ এক্সাইটিং ব্লগ। তো কয়েকদিন হলো আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, তো আজকে একটা দারুণ দিন কাটাতে চলেছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। সারাদিনে কি কি করলাম তার এই ছোট্টখাট্ট সমস্ত মুহূর্ত নিয়ে তোমাদের সামনে হাজির। তাহলে চলো আর বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। দিনটা শুরু হয়েছে মিষ্টি একটা সকাল দিয়ে। ঘড়িতে তখন বাজে ওই সকাল 7টা মতো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম একটুখানি গরম জল। তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাড়ির সামনেটা এলেই সবার সঙ্গে দেখা হয়, মানে পাড়ার লোকজনদের সাথে। সব সময় তো আমার থাকা হয় না, তাই যখনই আসি সবার সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকটা সময়ই কেটে যায়। বাড়ির সামনের পুরো জায়গাটা একদম গাছে ভরে গেছে। অ্যাকচুয়ালি এখন তো বর্ষাকাল, ওই জন্য গাছগুলোও যেন হু হু করে বেড়ে উঠেছে। এই বাতাবি গাছটা একদম বাড়ির সামনেই, উঠোনের মধ্যেই বলতে পারো তোমরা। আর পুরো গাছে বাতাবি একদম ভরে আছে। কয়েকদিন পরেই পাকা শুরু হবে। এই গাছের বাতাবিগুলো ভীষণ মিষ্টি, আর আমি একবারই এই গাছের বাতাবি খেয়েছিলাম। কারণ যখন পাকে সেই সময় আমরা হয়তো থাকি না বা আসতে পারি না। 1 বছর ছিলাম, আর সেই সময় আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল বাতাবি মাখা, যেটা খেতে হয়েছিল ভীষণ টেস্টি। বাড়ির গাছে পাকা যে কোনো ফল বা যে কোনো সবজি, তার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। এখন চলে এসেছি একদম সামনের দিকেটা, আর এই যে বড় বেল গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছে প্রচুর বেল হয়ে আছে। এখন তো কাঁচা অবস্থাতেই আছে, তবে এবছর দেখছি অনেক বেল কাঁচা অবস্থাতেই ঝরে পড়ছে। তবে বেলগুলো যখন বড় হয় আর পেকে যায়, অনেক বড় বড় সাইজের হয়। চট করে কিন্তু এরকম বড় সাইজের বেল আমি আগে কোথাও দেখিনি। এখানেই আমি প্রথম দেখলাম আমার শ্বশুর বাড়িতেই এত বড় বড় সাইজের বেল। দেখেছি বেল গাছ, তবে ছোট সাইজের অনেক জায়গায় দেখেছি। বাজারেও যেটা বিক্রি হয় সেটাও মিডিয়াম সাইজের দেখেছি, কিন্তু এই গাছের চারাটা ভীষণ ভালো। যেমন খেতেও ভারী মিষ্টি, তেমন সাথেও আঠাও অনেক কম। আমি শ্বশুর বাড়িতে এলে এই যে উঠোনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বসেই আমার অনেকটা সময় কেটে যায়। শ্বশুর মশাই, শাশুড়ি প্রায় এখানে বিকেল হলে আমরা সবাই বসি গল্প করতে করতে। অনেকটা সময় কোথা দিয়ে যে কেটে যায় বুঝতে পারি না। বেশ অনেকটা টাইমই এখানটায় কাটালাম। চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। ওদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা বসে বসে গল্প করছে, আর এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে হচ্ছিল অনেক কিছুই, স্পেশালি চিকেন তো আজকে হবেই। আর এদিকে সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট করে একদম রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে। আজকে স্পেশাল চিকেনটা মৌদিই বানাচ্ছে। মোটামুটি আমাদের গল্প করতে করতে চিকেনটাও প্রায় কষানো শুরু, আর অল্প কিছুক্ষণ হলে চিকেনটাও মোটামুটি একদম রেডি হয়ে যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের এদিকে রান্না বান্নাও অনেকটা হয়ে গেছে। চিকেন কষানো মোটামুটি কমপ্লিট করে দিয়ে এখন চিকেনে জল দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস অল্প কিছুক্ষণ ফুটে গেলেই গরম গরম চিকেন আমাদের একদম রেডি হয়ে যাবে। ওদিকে রান্নাটা করতে করতে আমার একটা কাজ হঠাৎ করেই মনে পড়ে গেল। যেই মনে পড়লো অমনি আমি চলে এসেছি এখন ওপরে, কারণ একটা বড় সড়ো কাজ আছে যেটা আমাকে এখনই কমপ্লিট করে নিতে হবে। এখানে তো সব সময় থাকা হয় না, আর সব সময়ও আসা হয় না। ওই মাসে 2 মাসে একবার করে আসি, তাই এবারে চলে গেলে এই কাজটা আমার একদমই অসম্পূর্ণ থেকে যাবে। আমার বিয়ের সমস্ত রকম কাঁসার সাজগুলো ওয়ার্ড্রবেই থাকে, আর সেখান থেকেই সমস্ত জিনিসপত্রগুলো বার করেছিলাম। কারণ এখান থেকেই আমি নিজের কাছে মানে শালবনিতে কিছু নিয়ে যাব। তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা তো সবাই জানো আমি নতুন করে একটা ছোট্ট সিংহাসন পেতেছি, আর তার জন্যই আমার ঠাকুরের জিনিসপত্র ভীষণ প্রয়োজন। অল্প কিছু তো মা নিয়ে এসেছিল, সেগুলো তোমাদেরকে আগের ব্লগেই শেয়ার করেছি। তবে যেহেতু বাড়ি এসেছি তাই এখান থেকেই অল্প কিছু পুজোর সামগ্রী নিয়ে যাব। তাই হাজব্যান্ডকে বললাম সমস্ত কিছু একবার ওয়ার্ড্রপ থেকে বার করে দিতে। এগুলোর মধ্যে যেগুলো যেগুলো নিয়ে যাব সেগুলো আমি আলাদা বার করে রাখবো। আর প্রত্যেকটা জিনিস দেখো একদমই নতুন। আমার বিয়ে হতে গেল প্রায় 3 বছর পেরিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস সেই রকমই আগের মতো নতুন রয়েছে, এমনকি প্লাস্টিকটাও খোলা হয়নি। বিয়ের প্রত্যেকটা জিনিস আমার কাছে সত্যি বলতে ভীষণ দামি। অনেক স্মৃতি, অনেক কিছু এই জিনিসপত্রগুলোতে জড়িয়ে আছে। হয়তো বা এগুলো সামান্যই একটা জিনিসপত্র, তবে আমার কাছে প্রত্যেকটা জিনিস বড্ড দামি।
মোটামুটি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে ভাবছিলাম কোনটা নিয়ে যাব আর কোনটা নিয়ে যাব না। সব থেকে বড় প্রবলেম হচ্ছে জিনিসগুলো অনেকটাই ভারী আর অনেকটাই বড়, তাই বেশি বড় সড়ো কিছু আমি নিয়ে যেতে পারবো না, মানে ইচ্ছে থাকলেও আমি নিয়ে যেতে পারবো না। তাই আমাকে বেছে বেছে এখান থেকে ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে যেগুলো আমরা ক্যারি করতে পারবো দুজনে মিলে সেগুলোই নিয়ে যাব। কাঁসার বাসনগুলো দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মেমোরি শেয়ার করি। এখন যে তোমরা আমার হাতে কলসিটা দেখতে পাচ্ছ, সেই কলসি ছাড়াই নাকি আমার শ্বশুরবাড়ির দিকে যে বিয়ের নিয়ম আছে সেটা অসম্পূর্ণ থেকে যায়। আর হ্যাঁ, সাথে জগও। এই দুটো কাঁসার বাসন ছাড়া তাদের নিয়মে বিয়ে পুরো অসম্পূর্ণ থেকে যায়। তবে হ্যাঁ, আমার বাবার বাড়ির দিকে যেহেতু এরকম কোনো নিয়ম ছিল না, তাই আমাকে আমার শাশুড়ি ননদরা আগেই ফোন করে বলে দিয়েছিল এই নিয়মগুলোর কথা। যেহেতু আমার কাছে এদিককার নিয়ম কানুন সব কিছুই অজানা, তখন থেকেই আমার শাশুড়ি মা, আমার ননদ প্রত্যেকটা নিয়ম কানুন আমাকে সুন্দর করে বলে দিয়েছিলেন। এক্ষেত্রে আমাদের বাড়ির দিক থেকেও অনেকটা সুবিধে হয়েছিল, কারণ সব জায়গার নিয়ম কানুন কিন্তু সমান হয় না। তোমাদের কি এরকম কোনো নিয়ম আছে যেটা ছাড়া বিয়েটা অসম্পূর্ণ থেকে যায়, বা অন্য কিছু নিয়ম যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওদিকে সমস্ত রকম কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার পর এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসে কিছুক্ষণ গল্প করে নিজেদের মতো সময় কাটালাম। তারপরেই আমি হাজব্যান্ডকে বললাম যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাব সেগুলোকে আমরা একটা সাইডে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাকি যে জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাব না সেগুলোকে বললাম ওপরে একটু তুলে ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিতে। সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন একদম চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুগুলো তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে টানা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপরে উঠেই চলে এসেছিলাম একটুখানি ছাদে। ছাদের মধ্যে প্রায় বেশ অনেকটা সময় কাটালাম। এখানে তোমরা যত রকমের গাছ দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটাই আমার হাজবেন্ডের দাদার লাগানো। ম্যাক্সিমাম গাছই উনি ছাদেই লাগিয়েছেন টবের মধ্যে, আর যেগুলো দেখতেও ভীষণ সুন্দর। স্পেশালি এই যে গাছটা আমি এখন দেখাচ্ছি, এটা এত সুন্দর লাগছিল দেখতে, জানি না এর কি নাম, তবে গাছটা দেখতে ভীষণ সুন্দর। ছাদে আমি ছিলাম প্রায় অনেকটা সময়। যখন এসছি তখন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, হালকা হালকা রোদও ছিল। তবে অল্প কিছুক্ষণ থাকতেই আকাশটা দেখো, জাস্ট তোমরা একবার আকাশটা দেখো, পুরো মেঘ করে এসছে, যেন মনে হয় এখনই ঝোড়ো বৃষ্টি হবে। দূরের ওই তাল গাছগুলো যেন হাওয়াতে নাচছে। প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই পুরো আকাশটা থমথমে হয়ে গেল, ঘন কালো মেঘে পরিণত হয়ে গেছে। প্রকৃতির এই অসাধারণ সুন্দর ভয়ঙ্কর দৃশ্য যেন এক অমায়িক পরিবেশে রূপান্তরিত হলো। ঠিক এতক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পাখিরাও ফিরে যাচ্ছে তাদের বাসায়। শ্বশুর বাড়িতে এসছি 3টে দিন হয়ে গেল, আর 3 দিন যে কোথা দিয়ে কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। আজকে আমাদের ফেরার পালা। তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর আমাদের ট্রেন হচ্ছে 7টায়। ফ্যামিলির সঙ্গে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আমরা এই 3টে দিন মজা করেই কাটালাম। বিশেষ করে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটার ভালোবাসার জন্যই আমার এত দূর থেকে ছুটে আসা। আসার সময় মনটা একটু খারাপ হয়ে যায় শুধু এই দুটো মানুষের জন্য।
আমাকে যেমন ওনারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তেমনই আমি ওনাদের ভালোবাসার মান রাখার সবসময় চেষ্টা করি। আমার শ্বশুর শাশুড়ি দুজনই ভীষণ অসুস্থ মানুষ, ঠিক মতো হাঁটা চলাও তেমন করতে পারেন না, কিন্তু এই যে আমি চলে যাচ্ছি আর দুজন মানুষ আমাকে এগোতে আসবেন না, তা আমার বিয়ের পর থেকে আজ অব্দি কোনোদিনও হয়নি। যখন আমি বাড়ি আসি তখনও ঠিক এই সামনের জায়গাটাতেই ওনারা অপেক্ষা করে থাকেন, আবার যখন ফিরি তখনও ঠিক একই রকমভাবে সামনেটা এগোতে আসেন। আর এটাই হচ্ছে ভালোবাসা। ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি ওনারা দুজনে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।